সবাইকে নমস্কার ও আদাব। আজকে আমরা একটা জটিল বিষয় শিখবো, সেটা হচ্ছে দাদি এবং নানির অংশ, অর্থাৎ পিতার মা এবং মায়ের মা এই দুজনের সম্পত্তির উত্তরাধিকার বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি আহ, দাদি বা নানির স্ট্যাটাস একটি, সেটা হচ্ছে শেয়ারার বা অংশীদার হিসেবে তারা সম্পত্তিতে অংশগ্রহণ করে। শর্ত একটি, সেটা হচ্ছে মা থাকবে না, অর্থাৎ যেখানে মা থাকবে সেখানে মায়ের মা সম্পত্তিতে অংশগ্রহণ করবে না, এবং যেখানে পিতা থাকবে সেখানে পিতার মা সম্পত্তিতে অংশগ্রহণ করবে না। এখন মা এবং পিতা দুজনে যদি না থাকে এবং যদি দাদি এবং নানি থাকে, তাহলে তারা জয়েন্টলি 1/6 এই অংশটা পাবে। তো আমরা কয়েকটা অঙ্ক সমাধান করব, তাহলেই হচ্ছে আমরা ক্লিয়ার হব বিষয়টি। কোনো একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গিয়েছেন তার স্বামী, পিতা এবং মায়ের মাটি। তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টিত হবে? তো আমরা জানি যে মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরে সন্তান না থাকে, তাহলে স্বামী পাবে হাফ অংশ, 1/2। এরপরে পিতা, যদি মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র বা হাউলো সোয়েভার না থাকে, তাহলে পিতা রেসিডুয়ার হিসেবে সম্পত্তিতে অংশগ্রহণ করে। আর আমরা জানি যে মা যদি না থাকে, তাহলে মায়ের মা অথবা পিতার মাতা কি কি হবে, 1/6 এর সম্পত্তি পাবে শেয়ারার হিসেবে। তো এখন হচ্ছে এই যে দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে এটা হবে 3/6 এবং এটা হবে 1/6। তো 3 আর 1 যোগ করলে 4। তো 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, অর্থাৎ 6/2 বা 2/6 এই অংশটা পাবে পিতা রেসিডুয়ারি হিসাবে। এটা গেল। এবার দ্বিতীয় আমরা সমস্যাটা সমাধান করব। কোনো একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গিয়েছেন তার স্বামী, পুত্রের কন্যা, দাদি এবং নানি। তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টিত হবে? তো আমরা জানি মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরের সন্তান থাকে, তাহলে স্বামী পাবে 1/4 দিলাম। তারপরে আমরা জানি মৃত ব্যক্তির যদি কন্যা সন্তান না থাকে, তাহলে কি হবে? কন্যা সন্তান যদি না থাকে এবং আহ, এবং পুত্র সন্তানও না থাকে, এবং যদি পুত্রের কন্যা সংখ্যায় একজন হয়, তাহলে পাবে হাফ অংশ দিলাম। এরপর আসি দাদি এবং নানি। যদি মৃত ব্যক্তির মা না থাকে, তাহলে নানি অংশগ্রহণ করে সম্পত্তিতে, এবং মৃত ব্যক্তির যদি পিতা না থাকে, তাহলে দাদিও সম্পত্তিতে অংশগ্রহণ করে। তাহলে দুজন জয়েন্টলি পাবে 1/6 অংশটা দিয়ে দিলাম। তো এখন সব অংশগুলো যদি আমরা যোগ করি, তাহলে দেখা যাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশকে প্রকাশ করে নিলাম। করে নিলে দেখা যায় যে 3 আর 6 9 আর 2 11, মোট সম্পত্তি হচ্ছে 12। 12/11 দিয়ে দিয়েছি, থাকে আর 1 ভাগ। এই যে 1/12 এই অংশটা রাদের মাধ্যমে ফিরে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী তো অংশগ্রহণ করে না রাদে, স্বামী বা স্ত্রী কেউ রাদে অংশগ্রহণ করে না, তাহলে এই অবশিষ্ট সম্পত্তি পুত্রের কন্যা এবং দাদি নানি তাদের অংশের আনুপাতিক হারে পাবে। তো এখন কিভাবে বন্টন করে দেব? তো এখন এই বাকি অংশটা আমরা হচ্ছে যারা অংশগ্রহণ করবে রাদে তাদের মধ্যে বন্টন করে দেব। কিভাবে? এই যে এসডি বা পুত্রের কন্যা বা সানস ডটার এবং গ্র্যান্ড মাদার, তো এই যে তাদের যে অরিজিনাল শেয়ার আছে, এটা এখানে লিখলাম 1/2 এবং 1/6, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। করার পরে এই যে লব দুইটা, 3 আর 1 যোগ করলে হয় 4, দুইটার হর বানালাম 4 এবং লব যেটা ছিল এখানে লিখে দিলাম। তাহলে নতুন ভাবে তাদের অনুপাত দাঁড়ালো 3/4 এবং 1/4। এখন তাহলে আমরা দেখবো যে 12/1 যে বেঁচে গেছে, ওটা এই অনুপাতে দুজন পেয়ে যাবে। তাহলে এসডি এর অংশ কি হয়? এই যে 1/12 এর 3/4, এই যে 3/4 এই অনুপাতটা দিলে হবে 3 × 1 = 3, 4/12 = 48। এটা নতুন ভাবে অ্যাড হবে। কার সাথে অ্যাড হবে? এই যে পুত্রের কন্যার সাথে অ্যাড হবে, অর্থাৎ 3/48 পাবে পুত্রের কন্যা নাদের মাধ্যমে। দাদি এবং নানি পাবে কতটুকু? 1/12 এর 1/4 অংশ। তাহলে গুণ করলে কি হয়? 1/48। এই 1/48 পাবে দাদি এবং নানি জয়েন্টলি।
এখন তারপরে এই দুইটা যোগ করতে হবে, আর এই দুইটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করার পর কি করতে হবে, যেহেতু দাদি এবং নানির সমানভাবে অংশ হবে, এই যোগফলকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দাদির অংশ বেড়ে যাবে এবং নানির অংশ বেড়ে যাবে। তো এটা হলো সহজ নিয়ম। কিন্তু আরেকটি জটিল বিষয় হয়, এটা পরীক্ষায় সাধারণত আসে, যে দাদি মানে পিতা আছে, দাদি আছে, তারপরে নানি আছে, এরকম মানে অনেক যদি সংখ্যা হয়, তখন আমরা কিভাবে সমস্যার সমাধান করব। তো চলুন এরকম 2-1টা অঙ্ক আমরা দেখে নিই। আমরা যদি এই চারটা বুঝতে পারি, তাহলে এই জটিল সমস্যাগুলো সমাধান করতে পারবো। কারণ সমস্যা এই কারণে হয় যে একই সাথে দাদি এবং নানি অংশ প্রায়, কিন্তু হচ্ছে তাদের যে এক্সক্লুডার থাকে সেটা ক্ষেত্র বিশেষে আলাদা হয়ে থাকে। কিভাবে আমরা জানি, যে আমরা জানি কোনো একটি ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে ব্যক্তির অবশ্যই পিতা এবং মাতা থাকে, হয়তোবা সে জীবিত থাকতে পারে অথবা মৃত থাকতে পারে। তো আমরা জানি যে মৃত ব্যক্তির একজন পিতা আছে, একজন মাতা রয়েছে, এই পিতার আবার পিতা রয়েছে, এই পিতার আবার মাতা রয়েছে, আবার এই পিতার পিতারও আবার পিতা রয়েছে, এবং এই পিতার পিতারও আবার মাতা রয়েছে। তো এইভাবে আমরা পুরোগুলো মানে এইভাবে আমরা সম্পূর্ণগুলো লিখলাম। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে 2 শ্রেণীর ব্যক্তি একত্রে সম্পত্তি পায়। এই যে মাতা যদি থাকে, তাহলে মাতার মাতা সম্পত্তি পায় না। আবার মাতার মাতা যদি থাকে, তাহলে মাতার মাতার মাতা সম্পত্তি পায় না। অর্থাৎ নিকটবর্তী দূরবর্তীকে এক্সক্লুড করে। ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে একটা মিডল রেখা আমরা টেনে দিয়েছি। এই মিডল রেখার একজন আর মিডল রেখার উপরের একজন, মানে মিডল রেখার নিচের একজন এবং মিডল রেখার উপরের একজন জয়েন্টলি সম্পত্তি পায়, কিন্তু তাদের এক্সক্লুডার কিন্তু ক্ষেত্র বিশেষ আলাদা। এখানে দেখেন যে মাতার মাতাকে এক্সক্লুড করবে, আবার মাতার মাতা তার মাতাকে এক্সক্লুড করবে। অর্থাৎ নিকটবর্তী জন যদি জীবিত থাকে, দূরবর্তী জন সম্পত্তি পাবে না। এখন এই বিষয়টা বোঝার জন্য উপরের অংশটা আমাদের দেখা লাগবে, যে পিতার পিতা এগুলো তো হচ্ছে রেসিডুয়ারি, কিন্তু শেয়ারার হবে হচ্ছে পিতার মাতা, তারপরে হবে পিতার পিতার মাতা। পিতার মাতা হতে পারে অথবা পিতার পিতার মাতা হতে পারে, এই দুজন শেয়ারার। এর সাথে হচ্ছে জয়েন্টলি সম্পত্তি পাবে, অর্থাৎ পিতার মাতা মাতার মাতার সাথে সম্পত্তি পাবে জয়েন্টলি। আবার এদিকে পিতার পিতার মাতা মাতার মাতার মাতা জয়েন্টলি সম্পত্তি পাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কোন একটি ম্যাথে যদি পিতাও থাকে পিতার মাতাও থাকে, কোন একটি অঙ্কে পিতা রয়েছে এবং পিতার মাতা রয়েছে, তাহলে আমরা কি জানি যে নিকটবর্তী দূরবর্তীকে এক্সক্লুড করে। যদিও এটা 2 শ্রেণীর হচ্ছে উত্তরাধিকারী, তারপরেও যেহেতু পিতার মাধ্যমে পিতার মাতা কানেক্টেড, সেজন্য পিতা সম্পত্তি পাবে, পিতার মাতা পাবে না। ঠিক আছে? এখন এই সেম প্রবলেমে যদি আরেকটা হচ্ছে ব্যক্তি এখানে থাকে, যেমন হচ্ছে মাতার মাতা, তাহলে কি হবে, যে মাতার মাতা সম্পত্তি পাবে। মাতার মাতাকে কিন্তু পিতা এক্সক্লুড করতে পারবে না, কারণ এটা এই যে আমি আগে বলে দিছি, এই যে মিডল যে রেখা, এই রেখার উপরের কোনো মানে পুরুষ ব্যক্তি নিচের কোনো মহিলাকে এক্সক্লুড করতে পারবে না, কিন্তু উপরের মহিলা ব্যক্তি নিচের মহিলা ব্যক্তিকে এক্সক্লুড করতে পারে। কিভাবে? তাহলে এখানে ইনি সম্পত্তি পাবে। এখন এরকম জাতীয় যদি আরেকটা আমরা সমস্যা দেখি, যে যেখানে মাতার মাতার না থেকে আছে মাতার মাতার মা, তাহলে আমরা কি জানি, যে পিতা থাকার কারণে পিতার মা বঞ্চিত হচ্ছে, এক্সক্লুড হচ্ছে। আবার দেখেন এখানে হচ্ছে এটা দ্বিতীয় প্রজন্ম, 2 প্রজন্মর 1 2, আর এখানে 3 প্রজন্ম হচ্ছে, মানে প্রজন্মের দিক থেকে এক ধাপ হচ্ছে পিছিয়ে আছে কে, মাতার মাতার মাতা। এজন্য ইনি বাদ যাবে, কিন্তু ইনি বাদ যাচ্ছে কিন্তু পিতা কর্তৃক না, পিতার মাতা কর্তৃক। কারণ দেখেন, আমি প্রথমে বললাম এই শ্রেণীর পুরুষ কোনো ব্যক্তি কর্তৃক এই শ্রেণীর মহিলা কোনো ব্যক্তি বাদ যাবে না, কিন্তু এই শ্রেণীর পূর্ববর্তী যদি কোনো মহিলা ব্যক্তি থাকে, তাহলে দূরবর্তী এই শ্রেণীর মহিলা ব্যক্তিকে বাদ দিতে পারবে। সহজ নিয়ম। তো আরেকটা আমরা সমস্যা দেখি, যে কোনো একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গেছেন তার হাজবেন্ডকে, পিতার পিতাকে, পিতার পিতার মাতাকে এবং মাতার মাতার মাতাকে। তো পিতার তাহলে হাজবেন্ড পাবে কত? হাজবেন্ড পাবে হাফ অংশ দিলাম, পিতার পিতা রেসিডেন্ট হিসেবে সম্পত্তি পাবে। এখন দেখেন তো এখানে 2টা পিতা রয়েছে, মানে 2টা দেখেন এখানে হচ্ছে পিতার পিতার, এখানে পিতার পিতার মাতা, যেহেতু পিতার পিতার মাতা পিতার মাধ্যমে কানেক্টেড, সেহেতু এ বাদ যাবে, এক্সক্লুডেড বাই কে, পিতার পিতা। আর এখানে দেখেন মাতার মাতার মাতা, এটাও 3 স্তরের, এটাও 3য় স্তরের, তাহলে সম স্তরের কেউ কাউকে বাদ দিতে পারে না, এই জন্য কি হবে,
মাতার মাতার মাতা পাবে হচ্ছে 1/6 অংশ। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি এই পিতার মাতা এবং মাতার মাতা নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে।